সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে। আমি সুকুমার সেন, ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমাদের আজকের আলোচ্য বিষয় বিন্যাস ও সমাবেশ, পাশাপাশি সম্ভাবনা, শতকরা লাভ ক্ষতি এবং ঘড়ি সংক্রান্ত। তো এই যে এই টপিকগুলো থেকে অঙ্ক কিন্তু বর্তমান সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার চলে আসে এবং এই টপিকগুলোর অঙ্ক আপনারা ম্যাক্সিমাম সময় ভুল করে ফেলেন। বিশেষত বিন্যাস, সমাবেশ এবং সম্ভাবনার অঙ্ক আসলে আপনাদের কিছুটা প্রবলেম হয়ে যায়। তো আমরা পাঁচটা অঙ্ক করব বিন্যাস, সমাবেশ থেকে এবং সম্ভাবনা থেকে, 5-5-10টা, এবং শতকরা এবং শতকরা লাভ ক্ষতি এবং ঘড়ি থেকে আমরা আরও 6-7টা অঙ্ক করব। তো আজকের এই লেকচারে মোট 15টি অঙ্ক আমরা রেখেছি এবং অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আমি আশা করছি এখান থেকে আপনারা 2-1 নম্বর কমন পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। 1 নম্বর যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অঙ্কটা হচ্ছে কম্বিনেশন বা সমাবেশের একটা অঙ্ক। তো অঙ্কটাতে বলা হচ্ছে 8 জন বালিকা থেকে 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়। এই যে বলেছে কত উপায়ে বেছে নেওয়া যায়, এ থেকেই আমরা বুঝতে পারি যে এই অঙ্কটা হচ্ছে একটা সমাবেশের অঙ্ক। তো কিভাবে কাজ করবে এই অঙ্কগুলো, সমাবেশের সূত্রই বা কিভাবে কাজ করে, এই বিষয়টা সম্পর্কে শুরুতে আপনাদের একটু ধারণা নিতে হবে। তো আমি একটু আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি যে সমাবেশের সূত্রটা আসলে কিভাবে কাজ করে। মনে রাখবেন, সমাবেশের সূত্র হচ্ছে NCR। এই সিতে হচ্ছে কম্বিনেশন, ওকে। পারমুটেশন মানে হচ্ছে বিন্যাস, আর কম্বিনেশন মানে হচ্ছে সমাবেশ। তো আপনারা মনে রাখবেন যে NCR এই যে বিষয়টা রয়েছে, এর সূত্র হচ্ছে উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে r ফ্যাক্টোরিয়াল এবং এর সাথে n-r ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে আমাদের কম্বিনেশনের সূত্র। তো এই সূত্রটার এই ফ্যাক্টোরিয়াল বিষয়টা সম্পর্কে আপনাদের হয়তো ধারণা কম থাকতে পারে। তো মনে রাখবেন, আমি যদি বলি 3 ফ্যাক্টোরিয়াল, এর মান কিন্তু 6। কারণ কি? কেননা 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 গুণন 2 গুণন 1। আবার আমি যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল, এর মান কিন্তু 24। তাহলে হবে 4 গুণন 3 গুণন 2 গুণন 1। অর্থাৎ যেটার সাথে ফ্যাক্টোরিয়াল চিহ্ন থাকবে, যে বিস্ময়সূচক চিহ্নের মতো যেটার সাথে থাকবে, সেটা ধারাবাহিকভাবে গুণ হবে ক্রমান্বয়ে নিচের দিকের সংখ্যাগুলোর সাথে। তাহলে 3-4 12, 12 2 24, 24 1 24। একইভাবে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে? 120। তার মানে 5-24-এ 120 হয়। এইভাবে আপনারা বুঝে যাবেন। এই যে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা, আমরা চাইলে এভাবেও এটাকে প্রকাশ করতে পারি, অর্থাৎ এই ফ্যাক্টোরিয়ালকে আমরা এভাবেও লিখতে পারি। ঠিক আছে, তবে আমরা এভাবেই লিখি ফ্যাক্টোরিয়াল চিহ্নকে। তার সূত্রটা আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে ফ্যাক্টোরিয়ালের সূত্রটা কিভাবে কাজ করে এই সিরিয়ালি, এবং কম্বিনেশনের সূত্রটাও আপনারা বুঝে গিয়েছেন যে এই সূত্রটা কিভাবে কাজ করে। মনে রাখবেন, এখানে যেটা থাকবে সেটা উপরে ফ্যাক্টোরিয়াল আকারে, নিচে যেটা থাকবে সেটা ফ্যাক্টোরিয়াল আকারে, এবং উপরেরটা মাইনাস নিচেরটা ইনটু আকারে, তার সাথে ফ্যাক্টোরিয়াল। ওকে। তো আমরা এবার দেখি, অঙ্কটা করার চেষ্টা করি যে 8 জন বালিকা থেকে 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়। তাহলে মোট কয়জন? মোট হচ্ছে 8 জন। আমি ইংরেজি দিয়ে লিখছি, মোট হচ্ছে 8 জন। এর থেকে 2 জন আমি বাছবো। তাহলে মনে রাখবেন 8C2, এটাই হচ্ছে। এখন এই যে জিনিসটা আমি এখানে লিখলাম, এই জিনিসটাকে এই সূত্রের আদলে আমাদেরকে ট্রিট করতে হবে। তো এই সূত্রের আদলে যদি আমরা ফেলতে চাই, তাহলে কি লিখতে হবে? আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে n ফ্যাক্টোরিয়াল, তাহলে n এর জায়গায় কে আছে? 8, তার মানে উপরে হবে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল। খেয়াল করে দেখেন, এই যে r ফ্যাক্টোরিয়াল আছে এখানে, তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা লিখব 8 - 2, তার সাথে ফ্যাক্টোরিয়াল। এই যে সূত্রটা, এটা থেকে এটা আমি প্রয়োগ করলাম, তার মানে এই সূত্র থেকে এইটা যেভাবে হয়েছে এটাও একইভাবে হয়েছে। তাহলে ইকুয়াল আমরা কি বলতে পারি? উপরে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 8 থেকে 2 গেলে 6 ফ্যাক্টোরিয়াল। ইনটু মানে মাঝখানে কিন্তু গুণ চিহ্ন, তাই না? তাহলে এই ক্যালকুলেশনটা কিভাবে হবে? 8 ফ্যাক্টোরিয়াল মানে 8 গুণন 7 গুণন, একদম ধারাবাহিকভাবে চলতে থাকবে, 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 দিলেও হবে, না দিলেও হবে। ঠিক আছে, আমরা দিয়ে দিচ্ছি, যেহেতু শুরুতে দিয়ে দিলাম। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আমরা কিন্তু পরবর্তী সময় একটু ট্রিক্স অবলম্বন করব কাটাকাটি করার জন্য। তাহলে দেখেন, এই 1 1 কাটা, 2 2 কাটা, 3 3 কাটা, 4 4 কাটা, 5 5 কাটা এবং 6 6 কাটা।
আর এই 2 দ্বারা যদি আমরা 8কে কাটি, 4 দুগুণ 8, তাহলে উপরে 4 আর 7 গুণ করলে 4 সাথে কত হয় 28, আর নিচে 1, তার মানে আমরা বলতে পারি 28 ভাগ হচ্ছে 1, তাহলে 28কে 1 দ্বারা ভাগ করলে কত হয় অ্যান্সার 28 বা 28। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে খেয়াল করেন খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। এবং এই যে ক্যালকুলেশনটা এখানে করা হয়েছে এটা কিন্তু একেবারেই শর্টকাট প্রসেস অবলম্বন করে করা হয়েছে। আপনাদের যখন এই সূত্রটা হ্যাবিট হয়ে যাবে বা আপনারা যখন এই সূত্রটা ক্যালকুলেশন করতে করতে আপনারা ইউজ টু হয়ে যাবেন, তখন কিন্তু আপনারা এইভাবে দ্রুত করে ফেলতে পারবেন। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, আমরা ধীরে ধীরে বিষয়গুলো ক্লিয়ার করব। তো শুরুতেই বলে রাখি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন এই মুহূর্তে তারা পেজটা ফলো দিয়ে রাখেন। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 10 জন বালক থেকে 2 জন বালক কত উপায়ে বেছে নেওয়া যায়? 36, 18, 72 নাকি 45? একটু আগে যে অঙ্কটা আপনারা শিখলেন সেই অঙ্কটার আদলেই কিন্তু এই অঙ্কটা আমি দিয়েছি। তো অঙ্কটা অবশ্যই আপনারা করবেন, করার পরে হচ্ছে আপনারা অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং হচ্ছে ভিডিও আপনারা যদি অঙ্কটা করতে চান তাহলে এই মুহূর্তে ভিডিওটা একটু পজ দিয়ে রাখেন, পজ দিয়ে অঙ্কটা করে তারপর চলে আসেন, আমি আবার এই অঙ্কটার আপনাদের সলিউশন করে দিচ্ছি। ওকে, তাহলে দেখেন অঙ্কটা আমরা এবারে সলিউশন করে দিচ্ছি আপনাদেরকে। তাহলে কি হবে, 10 জন বালক থেকে 2 জন বালক কত উপায়ে বেছে নেওয়া যায়? তাহলে অবশ্যই হবে 10C2, কেননা NCR এর সূত্র অনুযায়ী। তাহলে NCR এর সূত্রটা কি ছিল, NCR যদি থাকতো তাহলে উপরে n ফ্যাক্টোরিয়াল, এই rটা একবার নিচে r ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা, অর্থাৎ n মাইনাস r তার সাথে ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে আমাদের সূত্রটা। তাহলে এটা ইকুয়াল কি হবে, টান দিব আমরা, সরি টানটা একটু বাঁকা হয়ে গিয়েছে, আমরা একটু সোজা করে টান দিব, আমরা একটা টান দিলাম। টান দেওয়ার পরে আমরা কি লিখব, উপরে আমরা লিখব 10 ফ্যাক্টোরিয়াল লিখলাম, নিচে লিখব 2 ফ্যাক্টোরিয়াল, লেখা শেষ, ইন্টু 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 10 মাইনাস 2 তার সাথে ফ্যাক্টোরিয়াল। যাদের প্রবলেম তারা অবশ্যই একটু ভালো করে দেখবেন আপনারা। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল রাখলাম আর 2 ফ্যাক্টোরিয়াল এখানে রাখলাম আমরা, আর ইনটু এখানে কত হয়, 10 থেকে 2 গেলে 8 ফ্যাক্টোরিয়াল। তো মনে রাখেন আমি একটু ক্যালকুলেশনটা একটু অন্যভাবে করে দিই আপনাদের। 10 ফ্যাক্টোরিয়াল মানে 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। আসলে 8 ফ্যাক্টোরিয়াল মানে আবার 8 থেকে 1 পর্যন্ত গুণফল। চাইলে আমরা এটাও লিখতে পারি অথবা আমরা এভাবে শর্টকাটেও লিখতে পারি। এটা কেন লিখলাম একটু পরেই বুঝবেন। আচ্ছা, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, 2 ইন্টু 1 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল আছে, 8 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। এইবার দেখেন উপরে 8 ফ্যাক্টোরিয়াল নিচে 8 ফ্যাক্টোরিয়াল, এই দুটো কাটা দেওয়ার জন্য আমরা এই কাজটা করেছিলাম। আর এই 2 দ্বারা যদি আমরা 10কে কাটি, 5 দুগুণ 10, তাহলে 5 নং কত 45 আর নিচে 1, তাহলে অ্যান্সার কত হচ্ছে 45ই অ্যান্সার। তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা রাইট। তো যারা করতে পেরেছেন তাদেরকে হচ্ছে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা অঙ্কটা বুঝেছেন বিধায় করতে পেরেছেন। আর যারা করতে পারেননি তারা এই অঙ্কটা দেখে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গিয়েছেন যে কিভাবে এই অঙ্কগুলোর সলিউশন করতে হয়। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এটা কিন্তু পারমুটেশনের একটা অঙ্ক। যদি কোনো বর্ণকে অর্থাৎ যদি কোনো শব্দকে সাজাতে বলে তাহলে মনে রাখবেন যে সেটা হচ্ছে পারমুটেশনের অঙ্ক বা বিন্যাসের অঙ্ক। এখানে শব্দটা কি, শব্দটা হচ্ছে EQUATION, উচ্চারণ হচ্ছে ইকুয়েশন। শব্দটির সবগুলো অক্ষর ব্যবহার করে কতটি শব্দ গঠন করা যেতে পারে। এখানে কিন্তু প্রসেস অনুযায়ী উত্তর করা আছে, কিন্তু আমরা এইভাবে হচ্ছে অঙ্কটা শিখব না, আমরা একটু ডিফারেন্টভাবে শিখব যে কিভাবে দ্রুত অঙ্কটা ক্যালকুলেশন করা যায়। একটু মনে রাখেন শব্দটা কি, ইকুয়েশন। এই মনে করেন MCQ পরীক্ষায় এই অঙ্কটা এসেছে, প্রশ্নপত্রের মধ্যেই আপনারা করবেন। ই আছে কয়টা, একটা। কিউ কয়টা, একটা। ইউ কয়টা, একটা। এ কয়টা, একটা। টি কয়টা, একটা। প্রত্যেকটাই একটা একটা করে আছে, কোনো বর্ণ ডাবল নেই। তাহলে মোট বর্ণ কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। মনে রাখবেন এর অ্যান্সার হবে 8 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 8 ফ্যাক্টোরিয়াল যত হবে এর অ্যান্সারও তত। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল মানে কি, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু কত, সরি 5 হবে এরপরে, তাহলে কত হচ্ছে 5। তাহলে আমরা বলতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এটা। তাহলে আমরা কি করব, আমরা গুণ করব, 2 1 2, 3 দুগুণ 6, 4 6 24, 5 24 120, 6 120 কত হয়, 6 12 72, 720। পরীক্ষার হলে তো আর ক্যালকুলেটর দিবে না, তাই আমাদের এভাবেই গুণ করতে হবে। 720কে 7 দ্বারা গুণ করব,
তাহলে 7 দ্বারা গুণ করলে 7 শূন্য শূন্য, 7 দুগুণ 14, 4 হাতে 1, 7 7 49, আর একে 50, আর এটাকে 8 দ্বারা এবার গুণ, তাহলে গুণন 8, তাহলে 8 শূন্য শূন্য, 4 8 32, 2 হাতে কত 3, তাহলে 3 বসে গেল, আর 5 8 40, তাহলে 40,320। তার মানে অবশ্যই ক নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। এইভাবেই আপনাদেরকে করতে হবে। তো দেখেন এখানে কিন্তু পারমুটেশনের সূত্রটা বসানো রয়েছে, সেটা হচ্ছে NPR মানে 8P8, এভাবে বসানো হয়েছে। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, তবে আমার মনে হয় যে এই একটা একটা করে যদি লেটার থাকে আলাদা আলাদা, তাহলে এভাবে করাই বেস্ট আপনাদের জন্য। এখন কথা হচ্ছে যে যদি ও দুটো থাকতো তাহলে কি হতো, মনে রাখবেন যদি কোনো বর্ণ দুটো থাকে তাহলে এটার নিচে হবে ভাগ টান দিয়ে তত ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ দুইটা বর্ণ থাকলে 2 ফ্যাক্টোরিয়াল, যদি তিনটা সেম বর্ণ থাকে তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, জাস্ট এটা হবে। আমরা এ ধরনের অঙ্ক করব। তো এই অঙ্কটার পরে আমরা মুছে দিয়ে আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন, এখানে দুটো শব্দ রয়েছে বা দুটো ওয়ার্ড রয়েছে। ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ। তার মানে হচ্ছে ক্যালকাটা শব্দটাকে সাজাইতে হবে, আমেরিকা শব্দটাকে সাজাইতে হবে, কত করে পাওয়া যাচ্ছে, কোনটা কোনটার কত গুণ, 2 গুণ 3 গুণ 4 গুণ নাকি 5 গুণ। তাহলে একটু আগে আমরা যেভাবে করেছি এই ক্যালকাটা শব্দটাতে কি কি রয়েছে, কয়টা বর্ণ রয়েছে, আমরা সেটা ফিক্স করব আগে। তাহলে সির আছে কয়টা, 1 2, তাহলে 2টা আছে সি, তাহলে 2টা সি আছে। এ আছে কয়টা, 2টা, তাহলে 2টা এ আছে। এবার আসেন আপনাদের টি আছে কয়টা, তাহলে 2টা টি আছে, তাহলে টি আছে 2টা। এছাড়া এল এবং ইউ একটা করে আছে, তো একটা করে যেগুলো আছে সেগুলো আমরা বিবেচনা করছি না আপাতত, মানে যদি কোনোটা 2টা করে থাকে তাহলে সেটা আমাদেরকে হচ্ছে বিবেচনা করতে হবে আলাদা আলাদা করে। এর আগের অঙ্কটাতে যেহেতু কোনো লেটারই দুটো ছিল না, সেক্ষেত্রে আমরা কিন্তু সবগুলোই গুনেছি। এখানেও আমরা সবগুলোই গুনবো। তো এক্ষেত্রে আমরা দেখব যে এখানে মোট কয়টা লেটার আছে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে আমরা 8 ফ্যাক্টোরিয়াল দিব। আর কমন আছে কি, অন্য কালার আমি একটু ব্যবহার করছি, কমন আছে যে সি যেহেতু 2টা ওই জন্য আমরা নিচে দেব 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এ যেহেতু আছে 2টা ওই জন্য আমরা নিচে দেব 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু আমাদের টি যেহেতু আছে 2টা তাহলে আবার আমরা দেব 2 ফ্যাক্টোরিয়াল। এই জন্য এই হিসাবটা আমাদের করে নিতে হয়েছে। এখন আমরা দেখব যে ক্যালকাটা শব্দটাকে কতভাবে হচ্ছে বিন্যাস করা, যেখানে বিন্যাসই কিন্তু লেখা আছে। তাহলে ইকুয়াল 8 ফ্যাক্টোরিয়াল মানে কি 8 গুণন 7 গুণন হচ্ছে 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2, 1 আমরা দিলাম না। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণন 1, তার মানে 2, এই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণন 1 মানে 2, আবার এই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তাহলে 2 দুগুণ 4 4 দুগুণ 8, তার মানে আমরা এইটা দিয়ে এটাকে কেটে দিলাম। আর বাদ বাকি সব গুণ করব, তাহলে আমরা গুণ করি 6 3 দুগুণ 6 4 6 কত 24, 5 24 120, 6 দিয়ে 120কে গুণ করলে কত হয় বলেন তো দেখি, 6 বারং 72, তার মানে 720, 720 দিয়ে একটু আগে আমরা 7কে গুণ করলাম, তাহলে 7 0 0 7 দুগুণ 14, 4 হাতে 1, 7 7 49 আর 50, তাহলে কত হচ্ছে 5040। তার মানে এই ক্যালকাটা শব্দটার বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত, বিন্যাস সংখ্যা হচ্ছে 5040। এখন আরও একটা জিনিস কিন্তু রয়েছে আমাদের এখানে। তো দেখেন আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি, এখান থেকে মুছে দিয়ে এই জায়গায় আমি একটা টান দিয়ে আর একটা জিনিস করাই দিচ্ছি আপনাদেরকে। আরেকটা কি, আরেকটা হচ্ছে আপনাদের এই যে আমেরিকা শব্দটা যে রয়েছে, আমেরিকা শব্দটাতে মোট বর্ণ কয়টা, 1 2 3 4 5 6 7টা, তাহলে উপরে হবে 7 ফ্যাক্টোরিয়াল, নিচে কি হবে, এ কয়টা আছে 2টা, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এম কয়টা আছে একটা, ই কয়টা আছে একটা, আর একটা, আই একটা, সি একটা, তার মানে অন্য কিছু আর আমাদের হওয়ার সুযোগ নেই, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল জাস্ট। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2 2 2 ক্রস, তাহলে কত হয় 3 4 12, 5 12 60, 6 দিয়ে 60কে গুণ করলে 6 6 36, তার মানে 360, আর 7 দ্বারা যদি আমরা গুণ করি 7 0 0, 6 7 42 2 হাতে 4, 3 7 21 7 4 25, তাহলে 2520, তার মানে এটা হচ্ছে 2520। তাহলে বলেন তো দেখি, বলেছে যে সংখ্যার কত গুণ, অর্থাৎ ক্যালকাটা শব্দটাকে যে সাজানো হবে মানে বিন্যাস করা হবে সেটার যে অ্যান্সার, আর আমেরিকা শব্দটার যে বিন্যাস করা হবে সেটার যে অ্যান্সার, কোনটা কোনটার কত গুণ, তার মানে এইটার দ্বিগুণ হচ্ছে এটা, তাহলে নিঃসন্দেহে অ্যান্সার হচ্ছে দ্বিগুণ।
দেখেন অঙ্কটা কিন্তু কঠিন, যথেষ্ট কঠিন এবং টাইম কনজিউমিং অঙ্ক কিন্তু এগুলো। তবে আপনারা যদি দ্রুত ক্যালকুলেশন করতে পারেন এবং বুঝতে পারেন, এগুলো প্র্যাকটিস দরকার আছে। আমার মনে হয় যে 40 সেকেন্ডের বেশি লাগার কথা না, যদি কেউ ঠিকঠাকভাবে প্র্যাকটিস করতে পারেন। এর চেয়েও কম সময় লাগবে আসলে। কিন্তু আপনারা যদি নতুন হন, এই অঙ্কগুলো যদি আগে না করে থাকেন, তাহলে কিন্তু একটু সময় তো বেশি লাগবেই আপনাদেরকে, তাই না? এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো আমি এ পর্যায়ে একটু আপনাদের বলি যে ম্যাথের একটা বেসিক টু অ্যাডভান্স কোর্স করাচ্ছি আমি। অর্থাৎ শুরুতে আমরা 3 মাস লিখিত বা রিটেন প্রিপারেশন নিব, পাশাপাশি 1 মাস আমরা শর্টকাট, সুপার শর্টকাট মেথডগুলো সম্পর্কে ধারণা নিব, অর্থাৎ এমসিকিউ টাইপের অঙ্কের জন্য প্র্যাকটিস করব। মোট 4 মাস মেয়াদি একটা কোর্স, প্রতি মাসে 500 টাকা কোর্স ফি দিতে হবে আপনাদেরকে, 4 মাসে মোট 2000 টাকা। আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন এটা থেকে, অর্থাৎ ক্লাসগুলো রেকর্ডেড অবস্থায় লাইফ টাইম থাকবে, পাশাপাশি শিট পাবেন, অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে, এরকম সব কিছুই সাপোর্ট কিন্তু এই কোর্স থেকে আপনারা পাবেন। তো যদি কেউ কোর্সটা করতে চান তাহলে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে, ঠিক আছে? এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 5 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে? এটা 23তম বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন। 20, 190, 380 নাকি 760? সম্ভাব্য 4টা অপশন রয়েছে। তাহলে মোট সদস্য কয়জন বলেন তো দেখি এখানে? 20 জন সদস্য। দেখেন 20 সদস্য বলা হচ্ছে। 20 সদস্য থেকে কি কি নির্বাচন করতে হবে? একজন অধিনায়ক নির্বাচন করতে হবে ও একজন সহ অধিনায়ক নির্বাচন করতে হবে। তো এই যে অধিনায়ক এবং সহ অধিনায়ক 20 জনের মধ্যে, আচ্ছা 20 জনের মধ্যে অধিনায়ক একজন আর সহ অধিনায়ক একজন, তার মানে আমাদের হবে 20C2, অর্থাৎ এটা কম্বিনেশনের একটা অঙ্ক। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল, এর সাথে কি হবে? নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 20 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তাহলে ইকুয়াল উপরে 20 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 ইন্টু 20 থেকে 2 মাইনাস করলে 18 ফ্যাক্টোরিয়াল। তাহলে ইকুয়াল এই 20 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 20 গুণন 19 গুণন 18 ফ্যাক্টোরিয়াল, তার নিচে 2 গুণন 1 গুণন 18 ফ্যাক্টোরিয়াল। তাহলে 18 ফ্যাক্টোরিয়াল ক্রস 2 দিয়ে যদি আমরা 20কে কাটি 10, 10 আর 19 গুণ করলে 19 10 190, তাহলে 190 ভাবে নির্বাচন করা যেতে পারে। খ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। দেখেন এই অঙ্কটা কিন্তু অনেকবার বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এবং এটা 23তম বিসিএস এর অঙ্ক এবং এই ধাঁচের অঙ্ক আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। আমরা এতক্ষণ বিন্যাস সমাবেশ থেকে 5টা অঙ্ক আপনাদেরকে করে দিয়েছি। এইবারে আমাদের সম্ভাবনা শুরু হলো। তো নিশ্চয়ই আপনারা লিস্টটা দেখেছেন, শুরুতে বিন্যাস সমাবেশ ছিল, তারপরে ছিল সম্ভাবনা এবং সম্ভাবনার পরে ছিল শতকরা লাভ ক্ষতি, ঠিক আছে? তো এবারে আমরা 5টা সম্ভাবনার অঙ্ক করব এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলো। তো কি বলা হচ্ছে? 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছামতো নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তো আমি সম্ভাবনা সম্পর্কে একটু আপনাদেরকে আলোচনা করে দিয়েছি ইতিপূর্বে, তারপরেও এখানে একটু বক্সে আমি সম্ভাবনার সূত্রটা আপনাদেরকে লিখে দিচ্ছি যে সম্ভাবনা মানে আসলে কি। মনে রাখবেন সম্ভাবনা মানে হচ্ছে নিচে, অর্থাৎ আমরা যদি একটা ভাগ টান দেই, নিচে হচ্ছে মোট ঘটনা, উপরে হচ্ছে অনুকূল ঘটনা। মনে রাখতে হবে নিচে হচ্ছে মোট ঘটনা আর উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। এইটা হচ্ছে সম্ভাবনার রুল বা সূত্র এবং সম্ভাবনার একমাত্র সূত্র এটা। এই সূত্রের সাহায্যে পরীক্ষায় যে সকল অঙ্ক আসে সেগুলো করা সম্ভব। তাহলে সম্ভাবনার মোট ঘটনা কি? অর্থাৎ একটা সম্ভাবনার অধীনে যতগুলো ঘটনা ঘটতে পারে তার সমষ্টিকে মোট ঘটনা বলে, আর যেটা বের করতে বলবে সেটাই হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। তাহলে এখানে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছা মতো নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তাহলে 30 থেকে 40, তার মানে 30, 31, 32, 33, 34, 35, এভাবে আমরা 40 পর্যন্ত দিব। এরপরে 36, 37,
38, 39 এবং 40। আচ্ছা বলেন তো দেখি, এখানে আমরা এই যে সম্ভাবনার যে সূত্রটা, আমরা মোট ঘটনা কিভাবে বের করব? মনে রাখবেন এখানে মোট ঘটনা হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তার মানে আমরা বলতে পারি যে মোট ঘটনা হচ্ছে 11টি। যেহেতু সম্ভাবনা মানে অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা, তাহলে মোট ঘটনা সবসময় নিচে হবে 11। এরপরে আসেন, যে বলেছে যে যে কোনো একটিকে ইচ্ছা মতো নিলে, অর্থাৎ একটা সংখ্যা নির্বাচন করলে যে সে সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক। তাহলে মৌলিক সংখ্যা কোনটা কোনটা আছে আর 5-এর গুণিতক সংখ্যা কোনটা কোনটা আছে। তাহলে মৌলিক সংখ্যা আছে একটা 31 মৌলিক সংখ্যা এবং একটা 37 মৌলিক সংখ্যা। এই দুটোই কিন্তু এই 11টা সংখ্যার মধ্যে মৌলিক। এবার আমরা দেখব 5-এর গুণিতক কোনটা কোনটা আছে, অর্থাৎ 5 দ্বারা ভাগ করা যায় কোনটাকে। তাহলে 5-এর গুণিতক 30 একটা, 35 একটা এবং 40 একটা। তাহলে বলেন তো দেখি মোট কয়টা সংখ্যা হলো? 1, 2, 3, 4, 5টা সংখ্যা। তার মানে অনুকূল ঘটনা হচ্ছে এখানকার 5। তাহলে 5 ভাগ 11, যেহেতু কাটাকাটি করা যায় না, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখেন এই হচ্ছে সম্ভাবনার অঙ্ক। আমি একেবারে যতটুকু আলোচনা না করলেই নয় ততটুকু আলোচনা আপনাদের সাথে করলাম। এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। তো এখন পর্যন্ত কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন, মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন, কেননা লাইক দিলে ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে যায়। ঠিক আছে, মানে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর পারলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে বা শুভাকাঙ্ক্ষীদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত? এবার কিন্তু বলা আছে না হবার সম্ভাবনা। তো সম্ভাবনা সূত্র তো আমাদের একটাই, অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা। আমরা এই সাইডে সম্ভাবনার সূত্রটা লিখে রাখলাম। তো এবারে কি করব বলেন তো দেখি, আমরা এবার কি মোট ঘটনা বের করব। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে, বা আমরা এখানেও লিখতে পারি যে এখানে নীল বল কয়টা বলেন তো দেখি। এই যে শুরুতে নীল বল বলা আছে 6টা, তাহলে নীল বল আছে 6টি। 8টি সাদা বল আছে, তাহলে সাদা বল আছে কয়টা আমাদের? ইকুয়াল 8টি। এবং 10টি কালো বল আছে, তাহলে আমরা লিখব কালো ইকুয়াল কয়টি? 10টি। তাহলে মোট বল আমাদের কয়টা আছে বলেন তো দেখি। আমরা লিখব মোট বল ইকুয়াল 10 8 18, 18 8 6 24। তার মানে মোট বল আছে আমাদের 24টি। তাহলে মোট ঘটনা কত হবে আমাদের? 24। এবার কি বের করব? এবার আমরা অনুকূল ঘটনাটা বের করলেই আমাদের সম্ভাবনা বের হয়ে যাবে। তাহলে এবার আসেন, যে দৈবভাবে একটি বল তুললে, আমরা যদি একটা বল তুলি সেটি সাদা না হবার সম্ভাবনা কত? আচ্ছা বলেন তো সাদা না হলে কি হবে? বলটা হয় নীল হবে অথবা কালো হবে। তাহলে নীল আর কালো বল মিলে মোট আছে কয়টা? 10 আর 6 16টা। তাহলে সাদা না হবার সম্ভাবনা হচ্ছে উপরে হচ্ছে 16। যদি এখানে বলতো যে বলটি সাদা হবার সম্ভাবনা, তাহলে সাদা আছে কয়টা? 8টা, এই 8 কিন্তু উপরে হতো। যেহেতু বলেছে সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে সাদা বাদে বল আছে কয়টা? 10 আর 6 16টা, এই 16 আমরা লিখে দিলাম। এবার আমরা একটু কাটাকাটি করব, কাটাকাটি করলেই অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে 3 8 24, 8 দিয়ে কাটছি, তাহলে 8 2 16। তাহলে দেখেন 8 2 16, 3 8 24, তাহলে উপরে 2 তার নিচে 3, তাহলে উপরে 2 তার নিচে 3। তার মানে ক নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের নিঃসন্দেহে সঠিক উত্তর। এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা অবশ্যই অঙ্কটা করবেন। একটি থলিতে একই ধরনের 6টি কালো, 5টি লাল ও 8টি সাদা মার্বেল আছে। এখানে বল না বলে বলেছে মার্বেল আছে। থলে হতে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলে লাল মার্বেল আসার সম্ভাবনা, এখানে কিন্তু না বলেনি, এখানে বলেছে লাল মার্বেল। তাহলে অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা আপনারা বের করেই হচ্ছে সম্ভাবনার সূত্রটা প্রয়োগ করতে পারবেন। তার মানে এখানে আগে মোট ঘটনা বের করবেন, তারপর অনুকূল ঘটনা বের করবেন, নিচে বসাবেন মোট ঘটনা, উপরে বসাবেন অনুকূল ঘটনা, উত্তর হয়ে যাবে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 9 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, একটি ক্লাসে 40 জন ছাত্রছাত্রীদের মধ্যে 25 জন ছাত্রী। ওকে, তাহলে বলা হচ্ছে মোট কতজন ছিল? 40 জন ছাত্রছাত্রী ছিল, এর মধ্যে 25 জন ছাত্রী। একজনকে দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে তার ছাত্র হওয়ার সম্ভাবনা কত? তো এটাও আমাদের সম্ভাবনার অঙ্ক। তার মানে আমরা সম্ভাবনার সূত্রটা এখানে লিখব যে সম্ভাবনা ইকুয়াল নিচে হচ্ছে
আমাদের মোট ঘটনা আর উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা, তাই না? তাহলে মোট ঘটনা ভাগ মানে উপরে অনুকূল ঘটনা ভাগ হচ্ছে মোট ঘটনা, এটা হচ্ছে সম্ভাবনার আমাদের সূত্র। তাহলে ইকুয়াল এখানে মোট ঘটনা কত বলেন তো দেখি, একটি ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছে? 40 জন। তাহলে মোট ঘটনা হবে 40 বা 40। এর মধ্যে 25 জন ছাত্রী, তাহলে ছাত্রী যদি 25 জন হয় তাহলে বলেন তো ছাত্র কতজন? নিঃসন্দেহে ছাত্র 15 জন, কেননা 40 থেকে 25 বাদ দিলে বাকিরা ছাত্র। তাহলে কি বলেছে যে একজনকে দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে তার ছাত্র হওয়ার সম্ভাবনা কত? তাহলে অনুকূল ঘটনার মধ্যে ছাত্র আছে কয়জন? ছাত্র আছে 15 জন, তাহলে অনুকূল ঘটনা হবে 15। তাহলে কাটাকাটি করব, 5 8 40, তার মানে 8 বসাই দিলাম, থাকলো 5, ওই 5 দিয়ে কাটলে 3 5 15, তার মানে উপরে 3 তার নিচে 8। তাহলে 3 ভাগ 8 হচ্ছে আমাদের সঠিক উত্তর, মানে ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট আনসার। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও একটা সম্ভাবনার অঙ্ক। তাহলে আমরা মোট 5টি সম্ভাবনার অঙ্ক আপনাদেরকে করে দিতে চেয়েছিলাম, এবং এটা দেখেন একটা ছক্কা সম্পর্কিত অঙ্ক। বলা হচ্ছে একটি নিরপেক্ষ ছক্কা। নিরপেক্ষ মানে কি? মানে হচ্ছে কোনো দিকে সে বায়াস হবে না, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সংখ্যা বারবার ওঠার পসিবিলিটি যেন সেখানে কম থাকে, এই জন্য বলা হয় নিরপেক্ষ। ছক্কা নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তার মানে এটাও সম্ভাবনার একটা অঙ্ক। তাহলে সম্ভাবনার সূত্রটা শুরুতে আমরা লিখব। তো আমরা জানি সম্ভাবনা ইকুয়াল উপরে হচ্ছে অনুকূল ঘটনা আর নিচে হচ্ছে মোট ঘটনা, তাই না? উপরে অনুকূল ঘটনা, নিচে হচ্ছে মোট ঘটনা। তাহলে আমরা কি পাবো? একটি যেহেতু ছক্কা নিক্ষেপ করা হয়েছে, তার মানে ছক্কায় আমাদের মোট ঘটনা থাকে 6টি, কেননা একটা থাকে পুট, একটা থাকে 2, একটা থাকে 3 এবং একটা 4 থাকে, আর একটা এইভাবে আমাদের কত থাকে বলেন তো? 5 থাকে, এবং আর একটা আমাদের এইভাবে 6 থাকে। তাহলে এই হচ্ছে 6 5 4 3 2 1। তাহলে মোট 6টা ঘটনা ঘটতে পারে, কারণ এক পিঠে 6 আর এক পিঠে 4, বা 5 আর এক পিঠে 4 আর এক পিঠে 3 আর এক পিঠে 2 আর এক পিঠে 1। তার মানে মোট ঘটনা কয়টা? 6টা ঘটতে পারে। একটা ছক্কা নিক্ষেপ করলে যে কোনো হচ্ছে একটা ঘটনা ঘটতে পারে, অর্থাৎ মোট 6টা ঘটনার মধ্যে, তাই না? তাহলে এবার বলেছে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে বিজোড় আছে কি? 1 একটা বিজোড়, 3 একটা বিজোড়, 5 একটা বিজোড়। তাহলে বিজোড় সংখ্যা কয়টা উঠতে পারে? 3টা। তাহলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনার অনুকূল ঘটনা হচ্ছে 3। তাহলে কাটাকাটি করলে আমরা যদি কাটি 3 1 3, 3 2 6, তার মানে উপরে 1 তার নিচে কত? 2। তাহলে নিঃসন্দেহে খ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। দেখেন বুঝতে হবে কিন্তু বিষয়টা। যদি বলতো জোড় সংখ্যা আসার সম্ভাবনা, তবু অ্যান্সার হাফ হতো, কেননা জোড় আছে 1টা 2টা 3টা, তাই না? এবার যদি বলতো 3 দ্বারা ভাগযোগ্য সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে 3 দ্বারা ভাগযোগ্য, অর্থাৎ একটা 3 আর একটা 6, তার মানে উপরে তখন হতো 2। যদি বলতো 2 দ্বারা ভাগযোগ্য, তাহলে হতো 1টা 2টা 3টা, তার মানে 2 4 6, তাই না? জাস্ট এভাবে আমাদের উত্তর করতে হতো আর কি সম্ভাবনার অঙ্কের। তো এখানে যেহেতু বলেছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা হাফ। আবার যদি বলতো জোড় সংখ্যা আসার সম্ভাবনা হাফই হতো, কারণ এক্ষেত্রেও 3/6 আর বিজোড়ের ক্ষেত্রেও 3/6। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। আমাদের সিরিয়ালের এ পর্যায়ে আমরা কি রেখেছিলাম? শতকরা লাভ ক্ষতির অঙ্ক। তো প্রথমে আমরা বিন্যাস সমাবেশ শিখেছি 5টা অঙ্ক, এরপরে সম্ভাবনার 5টা অঙ্ক আমরা শিখলাম, এরপরে আমাদের শতকরা লাভ ক্ষতির 5টা অঙ্ক আমরা শিখব। আমরা একটু চার্টটা দেখে আসি। তো দেখেন এই হচ্ছে আমাদের চার্ট। আমরা বিন্যাস সমাবেশ শিখেছি, সম্ভাবনা শিখেছি, এবারে শতকরা লাভ ক্ষতি আমরা শিখব। 11 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? যেহেতু লাভ ক্ষতির অঙ্ক, এবারে কিন্তু সম্ভাবনা বলেনি, এবারে বলেছে পাশের হার কত, মানে শতকরার অঙ্ক। এটা হার মানে শতাংশিক হার। মনে রাখবেন যে হার শব্দের অর্থই হচ্ছে প্রতিশতে, ঠিক আছে? হার মানে প্রতিশতে। তাহলে মোট কতজন ছাত্র? মোট ছাত্র হচ্ছে 60 জন। তাহলে আমরা এই অঙ্ক তাড়াতাড়ি বের করার জন্য ছাত্র বসালাম, মোট ছাত্র 60। এর মধ্যে 42 জন ফেল করেছে, তাহলে পাশ করেছে কতজন বলেন তো দেখি? 60 থেকে 42 বাদ দিলে পাশ করেছে 18 জন। কিন্তু আমাদের কি বলেছে যে পাশের হার কত? আমাদের কিন্তু ফেলের হার চাইনি, বলেছে পাশের হার কত। তাহলে পাশ করেছে যেহেতু 18 জন, তাহলে 60 জনের মধ্যে পাশ করেছে 18 জন। যেহেতু বলেছে হার কত, হার মানে প্রতিশতে, তাহলে গুণন 100।
দেখেন কিছুটা সম্ভাবনা স্টাইলেই অঙ্কগুলো হবে, তবে 100-র মধ্যে হিসাব করতে হবে। আর সম্ভাবনার মান সবসময় একের জন্য হিসাব করতে হয়। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 0 0 কাটা, তাহলে 6 দিয়ে 18কে কাটবো, 3 6 18, 3 দিয়ে 10কে গুণ করলে 3 10 30। তাহলে কত শতাংশ ছাত্র হচ্ছে পাশ করেছে? 30% ছাত্র পাশ করেছে। এরপর আমরা 12 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 12 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, আসাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে? 41তম বিসিএসের অঙ্ক, সম্ভাব্য 4টা উত্তর রয়েছে, 70, 80, 85 এবং 75%। এই অঙ্কটা আমি আরও করে দিয়েছি ইতিপূর্বে, তো তারপরেও আরও একবার করে দিচ্ছি। তো যেহেতু শতকরার অঙ্ক, তার মানে কতটি প্রশ্ন ছিল? 75টি। তাহলে মোট প্রশ্ন হচ্ছে 75টি। এর মধ্যে আসাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। তাহলে বলেন তো দেখি, ভুল উত্তর দিয়েছে কতটি প্রশ্নের? তাহলে ভুল দিয়েছে সে 15টি প্রশ্নের, কেননা 60টি সঠিক উত্তর আর মোট প্রশ্ন ছিল 75টি, তাহলে ভুল 15টি। আমরা আপাতত বের করলাম, জানি না কাজে লাগবে কিনা শেষে। এবার বলেছে সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, তার মানে শুদ্ধই চেয়েছে, ভুল চায়নি। তার মানে আমরা বলতে পারি 75টা প্রশ্নের মধ্যে 60টা শুদ্ধ উত্তর দিয়েছে। এবার শতকরা যেহেতু, তার মানে গুণন 100। আমরা যদি কাটাকাটি করি, কত দিয়ে কাটতে পারি? 3 25-এ 75, তাহলে থাকলো 25, 4 25-এ 100, 3 দ্বারা যদি 60কে কাটি, 3 20-এ 60, আর 20 আর 4 যদি আমরা গুণ করি, 4 20-এ 80, তার মানে 80% প্রশ্নের সে শুদ্ধ উত্তর দিয়েছে। ঠিক আছে, যদি ভুল উত্তর আসতো তাহলে অবশ্যই 20% অ্যান্সার হতো, কেননা 15-র মধ্যে হিসাব করতে হতো, 75-এ 15টা, তাহলে 100-তে কত? জাস্ট আপনারা এই অঙ্কগুলো ঐকিক নিয়মের মাধ্যমেও করতে পারেন, তবে এভাবে চিন্তা করলে খুব দ্রুত আপনারা সংখ্যাগুলো বসাতে পারবেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 13 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি, চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? 36তম, 24তম, 23তম, 12তম, 10তম বিসিএসের অঙ্ক। অর্থাৎ এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে, বিসিএস পরীক্ষাতেই 5 বার এসেছে। তাহলে চিন্তা করেন একবার এই অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনাদের এই অঙ্কটা খুব ভালো করে মনে রাখতে হবে, এবং অঙ্কটা কিন্তু সহজ। বলা হচ্ছে চালের দাম 25% বেড়ে যাওয়ায়, তাহলে আপনারা একটু খেয়াল করবেন যে দাম বেড়ে গেছে নাকি কমে গেছে। দেখেন দাম কিন্তু বেড়ে গেছে। দাম বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন, তার মানে বের করতে বলেছে শতকরা কত ভাগ কমালেন। এই দুইটা জায়গায় আমাদের ফোকাস করতে হবে। তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এই ধরনের অঙ্ক, যেহেতু এটা বেড়ে গিয়েছে, তাহলে 25% মানে কি? মানে হচ্ছে 100-তে 25। তাহলে আমরা করব কি, 100 আর 25 গুণ করব। আমরা শর্টকাট মেথড করছি কিন্তু মনে রাখবেন, এবং সুপার শর্টকাট মেথড আমি বলি এটাকে। তাহলে 100 আর 25 গুণ করবেন, গুণ করে আপনারা ভাগ করবেন কত দিয়ে? আপনারা ভাগ করবেন হচ্ছে, যদি বলে যে বেড়ে গেছে তাহলে 100 আর 25 নিচে যোগ করে দেবেন, আর যদি বলে কমে গেছে এত পার্সেন্ট, তাহলে 100 থেকে ওটা বিয়োগ করে দেবেন। যেহেতু বলা হচ্ছে 25% বেড়ে গেছে, তাই আমরা যোগ করে দিলাম। এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার। তাহলে 100 আর 25 আপনারা গুণ অবস্থায় রাখলেন উপরে, আর নিচে 100 আর 25 যোগ করলে 125, কাটাকাটি করলে 5 25 125, 5 দিয়ে 100কে কাটলে 5 20 100, তাহলে কত শতাংশ হয়? 20%। তার মানে অবশ্যই সঠিক উত্তর আমাদের ক। এবার আমরা পরের অঙ্কে আসি। দেখে আমরা একটু যদি কমে যাওয়ার একটা অঙ্ক করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়। 14 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কাগজের মূল্য 20% কম হয়ে গেলে কাগজের ব্যবহার শতকরা কত বাড়ালে খরচ পূর্বের সমান থাকবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এই অঙ্কটাও বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় বর্তমানে আসতে দেখা যাচ্ছে। তাহলে কাগজের মূল্য এবার কমে গিয়েছে, তাহলে মূল্য 20% কম হয়ে গেলে কাগজের ব্যবহার শতকরা কত বাড়ালে, তার মানে কত বাড়াতে হবে যেন খরচ পূর্বের সমান থাকে। এই দুটো আমরা যে বক্স করে দিয়েছি, এই দুটো গুরুত্বপূর্ণ কথা। তাহলে আমরা বলবো 20% মানে কি? মানে হচ্ছে 100-তে 20, তার মানে 100 গুণন 20, উপরে গুণ আকারে সেটা ঠিকই থাকবে। আর যেহেতু কম বলেছে, তাহলে কম মানে কি? আমি বলেছি 100 থেকে 20 আমাদের বিয়োগ করতে হবে, তাহলে ইকুয়াল উপরে 100 গুণন 20, আর নিচে কত? নিচে হচ্ছে 100 থেকে 20 গেলে 80, তাহলে কাটাকাটি করলে 4 20 80, আর 4 দ্বারা 100কে কাটলে 4 25 100, তার মানে আমাদের সঠিক উত্তর কত শতাংশ? 25%। তাহলে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট।
এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এরপর যে আমি একটু বলি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখেন, আর অবশ্যই ভিডিওটাতে একটা আপনারা লাইক দিয়ে দেবেন। স্ক্রিনে 15 নম্বর অঙ্কটা দেখেন এবং এরপরে একটা এক্সট্রা অঙ্ক আমরা আপনাদেরকে করে দিব। তো আজকে যেহেতু ভিডিওটা লেন্থ বড় হয়ে গিয়েছে, ঘড়ির অঙ্ক আমরা নেক্সট ক্লাসেই করব। তো আপনারা দেখেন যে টাকায় 10টা দরে কোনো দ্রব্য ক্রয় করে টাকায় 8টা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এই ধরনের অঙ্কে দুটো জিনিস আমি খেয়াল করতে বলেছি, যে শুরুতে আপনারা দেখবেন যে প্রথমটার সাথে টাকায় এবং দ্বিতীয়টার সাথে টাকায় বলা আছে কিনা। টাকায় মানে কি, মানে হচ্ছে এই দুটো ফিগার সমান, সেটা যত টাকাই হোক না কেন। যদি 100 টাকা 100 টাকায় হয় তাহলে 100 টাকায় 10টা কিনে 100 টাকায় 8টা বিক্রি, কোনো সমস্যা নেই। যদি 1 টাকায় হয় তাহলে 1 টাকায় 10টা কিনে 1 টাকায় 8টা বিক্রি। তার মানে এই টাকার ফিগার দুটো যদি সেম হয় তাহলে আমরা একটা সুন্দর সূত্র এক্ষেত্রে প্রয়োগ করে দিতে পারি। সূত্রটা কি মনে রাখবেন, 15 নম্বর অঙ্ক করছি আমি, তাহলে 15 নম্বরের আমি ব্যাখ্যা দিচ্ছি এখানে। তাহলে মনে রাখবেন যেহেতু লাভ হয়েছে, যেহেতু বলেছে কত পার্সেন্ট লাভ হবে, তাহলে লাভ ইকুয়াল আমরা কি বের করব, উপরে লিখবো আমরা ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন আমাদের 100 ইকুয়াল টান দিব। তাহলে টাকায় 10টা ক্রয়, যেহেতু ক্রয় বলেছে টাকায় 10টা ক্রয়, তাহলে ক্রয়ের মান 10 মাইনাস বিক্রয়, টাকায় কয়টা বিক্রয়, তাহলে টাকায় 8টা বিক্রয়, ভাগ বিক্রয় মানে 8 গুণন হচ্ছে 100। তাহলে আমরা যদি উপরে 10 থেকে 8 বাদ দিই তাহলে এখানে ক্যালকুলেশনটা করলে কত থাকে 2, নিচে থাকে 8 গুণন হচ্ছে 100, অর্থাৎ এই লাইনের পর এই লাইন করলাম। তাহলে 4 দুগুণ 8 4, 4 দিয়ে 100কে কাটলে 4 পঁচিশে 100। তাহলে কত শতাংশ হচ্ছে আমাদের, মানে শতকরা কত পার্সেন্ট লাভ হবে, শতকরা 25% লাভ হবে। তার মানে নিঃসন্দেহে ঘ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। এরপর আমরা দেখেন সব শেষের অঙ্কটা করব, এবং এটা হচ্ছে ঘড়ি সংক্রান্ত একটা অঙ্ক। আমরা এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা এই অঙ্কটাতে চলে যাচ্ছি, অর্থাৎ এই এক্সট্রা অঙ্কটা এবারে আমরা আপনাদেরকে করে দিব। তাহলে কি বলা হচ্ছে, ঘড়িতে এখন 8টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো, এটা 34তম বিসিএসের অঙ্ক, 150 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি নাকি 120 ডিগ্রি। তো মনে রাখবেন একটা ঘড়ি কখনো 180 ডিগ্রি অপেক্ষা অতিরিক্ত কোণ তৈরি করতে পারবে না। যদি কোনো ঘড়ি 180 ডিগ্রি অপেক্ষা অতিরিক্ত কোণ তৈরি করেও ফেলে, আমরা ভুলবশত যদি লিখে ফেলি, তাহলে মনে রাখতে হবে 360 থেকে যেটা বের হবে সেটা বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ধরেন আমি 200 বের করে ফেলেছি, যে ঘড়িটা 200 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে যেহেতু এটা 180 থেকে বড় হয়ে গিয়েছে, তাই আমি 200কে 360 থেকে মাইনাস করব। মাইনাস করলে যেটা থাকবে 160, তাহলে 160 ডিগ্রি হবে আমার অ্যান্সার। তো এই বিষয়টা আমি শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখলাম, অর্থাৎ এই অঙ্কটা করার সময় এই বিষয়টা আমাদের কাজে লাগতে পারে। তো ঘড়ির অঙ্ক করার শর্টকাট প্রসেস কি, যেহেতু আমরা এই এক্সট্রা অঙ্কটা করছি, তো শর্টকাট প্রসেসটা হচ্ছে যে মনে রাখবেন 11 m মাইনাস 60h ভাগ হচ্ছে 2, এবং এটা পরম মান চিহ্নের ভিতরে হবে। কারণ কি, কারণ হচ্ছে এটার মাইনাস আসলেও মাইনাসটা গ্রহণযোগ্য হবে না। তাহলে 11m, তাহলে 11 ইন্টু m এর মান 0। কেন 0? কারণ 8টা বাজে, তাহলে 8টা বাজলে 800, তার মানে মিনিট 00, m মানে মিনিট আর h মানে আওয়ার, তাই না। মাইনাস 60 ইন্টু 8 আওয়ার্স, তার মানে 8টা বাজে, তার মানে 8 দ্বারা এটাকে গুণ করা হচ্ছে, ভাগ কত 2, পরম মানের চিহ্ন দিয়ে দিলাম। তাহলে ইকুয়াল কি হবে, টান দিয়ে 11 আর 0 গুণ করলে 0, মাইনাস 6 8 48, অর্থাৎ 480, তাই না। 6 8 48, 480 ভাগ কত 2। তাহলে ইকুয়াল, যেহেতু আমাদের পরম মান চিহ্ন তার মানে মাইনাসটা গ্রহণযোগ্য হবে না, তার মানে আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে 480, তার নিচে 2, কাটাকাটি যদি আমরা করি তাহলে 24 দুগুণ 48, তার মানে 240 ডিগ্রি। তাহলে 240 ডিগ্রিতে অ্যান্সার হবে না। কারণ কি, কারণ আমি বলেছি ঘড়ির অঙ্কে 180 ডিগ্রি অপেক্ষা যদি অ্যান্সারটা বড় আসে তাহলে সেটা 360 থেকে মাইনাস করলে যত হবে তত। তাহলে আমরা সুতরাং দিয়ে 360 ডিগ্রি থেকে 240 ডিগ্রি বিয়োগ করে দিব। বিয়োগ করলে কত থাকে, 0 0 0 0 ডিগ্রি, আর 4 আর এখানে 6, তার মানে 2, আর 2 আর এখানে আছে 3, তার মানে 1, তাহলে 120 ডিগ্রি হচ্ছে আমার অ্যান্সার। তো দেখেন ঘড়ির অঙ্কর এই সূত্রটা হয়তো আপনারা অনেকেই জানতেন, কিন্তু অঙ্কের মান অর্থাৎ উত্তর যে 180 থেকে বড় হলে এই বিষয়টা করতে হয়, এটা আমার মনে হয় যে খুব কম সংখ্যক শিক্ষার্থী আপনারা জানেন। যারা জানেন তারা অঙ্কে মোটামুটি ভালো বা খুবই ভালো, আমি সেটা ধরে নিতে পারি। যারা জানেন না
তারা মনে রাখবেন যে আপনাদের আরও প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। আপনারা কিন্তু একটা জিনিস সম্পর্কে পুরোপুরি জানবেন, দেন হচ্ছে বিষয়টা অ্যাপ্লাই করবেন। আংশিক জানলে কিন্তু সেটা একেবারে খুবই ডেঞ্জারাস, মানে পরীক্ষার হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। আপনারা হয়তো এই সূত্রটা জানেন, আপনি হয়তো বলবেন যে অ্যান্সারই তো এখানে দেওয়া নেই, 240 অ্যান্সার আসলো, তার মানে নিশ্চয়ই অঙ্কটা ভুল আছে। আপনারা দাগাবেন না, কিন্তু যারা জানে তারা নিঃসন্দেহে এই বিষয়টা ক্যালকুলেশন করে দিয়ে আসতে পারবে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভিডিওগুলো আমরা হচ্ছে অ্যানালাইসিস করেই তৈরি করি, যে অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে, এবং বিসিএস পরীক্ষার অঙ্কগুলো আমরা বেশি রাখি, কেননা বিভিন্ন চাকরির পরীক্ষায় বিসিএসের প্রশ্ন থেকেই বা সেই আদলেই বা সেই প্যাটার্নেই কিন্তু প্রশ্নগুলো করা হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কেউ আমার কাছে অনলাইনে কোর্সে জয়েন করতে চান তাহলে 01642702760 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার একটা বেসিক ব্যাচ চলে, যেটা টোটাল কোর্স ফি হচ্ছে 510 টাকা, যেটার লেকচার পাবেন আপনারা টোটাল 30টা। আর একটা ব্যাচ আছে বেসিক টু অ্যাডভান্স, সেটাকে আমরা বলি বেসিক টু অ্যাডভান্স ব্যাচ। এটা হচ্ছে 4 মাস মেয়াদি একটা কোর্স, যেটার কোর্স ফি হচ্ছে 2000 টাকা, এবং এখানে অবশ্যই আপনারা রিটেন এবং প্রিলি দুটোই শিখতে পারবেন। পাশাপাশি এই শর্ট কোর্সে অর্থাৎ 30টা ক্লাসের কোর্সে আপনাদের শুধু ম্যাথের শর্টকাট, অর্থাৎ আপনারা যদি ডিটেলস পারেন তাহলে শর্টকাট মেথড আপনারা কিভাবে প্র্যাকটিস করতে পারেন বা কিভাবে দ্রুত অঙ্কগুলো করতে পারবেন সেটা শেখাবো। তবে প্রথম দিকে এই কোর্সেও আপনারা ডিটেলস কিছুটা আলোচনা পাবেন। তবে এটা যেহেতু ব্রড, এটাতে 60-70টা ক্লাস থাকবে, অর্থাৎ এই যে কোর্সটা 2000 টাকার এবং এটা 4 মাস মেয়াদি, আর এটা হবে 40 দিন মেয়াদি একটা কোর্স, অর্থাৎ 40 ডেইজ কোর্স, ঠিক আছে, যেটাতে 30টা ক্লাস থাকবে এবং যার কোর্স ফি হচ্ছে 510 টাকা। আপনারা যদি এই নাম্বারে যোগাযোগ করেন আমার সাথে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং কোন কোর্সে ভর্তি হতে চান সেটাও আমাকে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।